ওপিনিয়ন পোল, একদম ক্ষুদ্র আলোচনা করব। নিঃসন্দেহে এই বিষয়ের উপরেও আরও আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু একেবারেই সময় কম। কিন্তু এই আলোচনাটায় আমরা ঢুকবো। এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দুটো সংস্থার ওপিনিয়ন পোল আমরা নিলাম, দুটোই আমরা নিলাম। অনেকেই বলেন বিভিন্নভাবে, অনেকে বলেন গদি মিডিয়া, অনেকে বলেন চাটুকারিতা করছেন, এক একজন মিডিয়াকে বিভিন্নভাবে মিডিয়াকে এখন স্তরবিন্যাস করা হয়। সুতরাং আমরা দুপক্ষেরই নিলাম, তার জন্য যাতে এই ক্ষেত্রে যাতে টাসেল আলোচনাটা খুব সুন্দর হয়। দুজনেই দুরকম দেখানোর হয়তো বা চেষ্টা করেছেন, বা যাদের কাছে যেরকম তথ্য এসেছে তারা সেই রকম তথ্য দেখিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কে গদি মিডিয়া, কে কি, এটা সাধারণ মানুষ নির্বাচন করবেন। এইটার পুরোটা সাধারণ মানুষের উপরে। নিউজ এক্স বলছে ও তাদের ওপিনিয়ন পোলে এনডিএ পেতে পারে। আমি আবারও বলছি, মোদি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি বলেছেন 400 পার, আপকি বার 400 পার। আর কংগ্রেস বলছেন দক্ষিণে সাফ, নর্থে হাফ। এই ক্যালকুলেশনে যখন এই লোকসভা নির্বাচন চলছে, তখন নিউজ এক্স বলছে এনডিএ পেতে পারে 383। এনডিএর খাতায় আসন যেতে পারে 383, অর্থাৎ 400 পার হচ্ছে না, কিন্তু সরকারে এনডিএ আসছে ওরা বলছেন। বিজেপি এককভাবে পেতে পারে, এবার বিজেপির আসন সংখ্যা তারা বাড়িয়েছেন, তারা বলছেন বিজেপি 325 পেতে পারে, অর্থাৎ 22টি আসন বিজেপির খাতায় আরও যুক্ত হচ্ছে, অর্থাৎ 303 প্লাস আরও 22 মানে 325। সুতরাং রেজাল্ট খারাপ হচ্ছে যদি আমরা দেখি সেটা এনডিএ, মানে এনডিএর মধ্যে অন্যান্য যারা জোট শরিক রয়েছে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে, কিন্তু বিজেপির ভালো হচ্ছে। আর ইন্ডিয়াকে তারা দিয়েছে 109, অন্যান্যদের 51। এইটা হচ্ছে নিউজ এক্স। আরেকটা যেটা দেখিয়েছে এক্সিস মাই ইন্ডিয়া, তাদের যে রিপোর্ট বলছে, তাদের রিপোর্টে কি বলছে, তারা দেখিয়েছেন, তারা বলছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে 43% ভোট যাবে, এনডিএর কাছে 44% ভোট যাবে, আর অন্যান্যদের কাছে 13% ভোট যাবে। এটা বলছে এক্সিস মাই ইন্ডিয়া। আমি আবারও বলছি, এটা আমাদের নিজস্ব কোনো ওপিনিয়ন পোল নয়। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে আমরা নিজেদের, এটা আমাদের ওপিনিয়ন পোল, একেবারেই ভুল ভাববেন। আমরা বারবার বলছি এই ওপিনিয়ন পোল যারা বহির্রাজ্যের সংস্থা রয়েছে তারা করেছেন, তাদের ওপিনিয়ন পোলটাই আমরা আপনাদের কাছে শুধু আলোচনার সাপেক্ষে, আলোচনাটা যেন করা যায়, আলোচনা যেন আমরা করতে পারি, তার জন্য আমরা এই ওপিনিয়ন পোলটা আমরা হাতে নিয়ে আলোচনাটা করছি। দুটো ওপিনিয়ন পোলই আমরা দেখাচ্ছি। এক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি পেতে পারে 208 থেকে 219, বিজেপির খাতায় যেতে পারে 208 থেকে 219, অর্থাৎ আগের বারের থেকে প্রায় 100-র কাছাকাছি কিন্তু আসন কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু এক্সিস মাই ইন্ডিয়া। বিজেপি অ্যালায়েন্স মানে এনডিএর অন্যান্য যারা জোট শরিক রয়েছে তারা পেতে পারে 35 থেকে 38। আর এক্সিস মাই ইন্ডিয়া আইএনসি অর্থাৎ কংগ্রেসকে দেখিয়েছে 115 থেকে 123, আর ইন্ডিয়া জোটের অন্যান্যদের দেখিয়েছে 120 থেকে 128, অর্থাৎ এনডিএ পাচ্ছে 243 থেকে 254, ম্যাজিক ফিগার ক্রস করতে পারছে না এনডিএ। ইন্ডিয়াও পাচ্ছে 232 থেকে 242, লড়াই হাড্ডাহাড্ডি দেখিয়েছে এক্সিস মাই ইন্ডিয়া, অর্থাৎ কেউই ম্যাজিক ফিগার অর্থাৎ 272 ক্রস করতে পারছে না, 272 ফিগার ছুঁতে পারছে না। অন্যান্যরা এখানে দেখানো হয়েছে 45 থেকে 55। সুতরাং এই দুটোকেই নিয়েই আমরা আলোচনা করব। আমি প্রথম মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, এই আলোচনা আমরা শুরু করছি এক্সিস মানে ওপিনিয়ন পোল, এক্সিস মাই ইন্ডিয়া নিউজ এক্সের তথ্য ঘিরে। আমরা আবারও বলছি এই আলোচনা কোনোভাবেই আমাদের নিজস্ব কোনো ওপিনিয়ন পোল নয়। আমরা এই ওপিনিয়ন পোল, কারণ আমাদের কোনো সংস্থা নেই, আমরা মানুষের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি, সুতরাং আমাদের সেটা দায়বদ্ধতা নেই। আমরা আরও একবার বলছি এক্সিস মাই ইন্ডিয়া নিউজ এক্স তাদের ওপিনিয়ন পোল ধরেই আমরা এই আলোচনা করছি। মৃন্ময়দা, যে ওপিনিয়ন পোল এক্সিস মাই ইন্ডিয়া দেখালো তারা বলছেন কেউ এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, 272-এর যে ফিগার সেটা ক্রস করতে পারছে না এক্সিস মাই ইন্ডিয়া বলছে। আর নিউজ এক্স বলছে এনডিএ 383 পাচ্ছে, বিজেপি এই ফিগার অর্থাৎ যেটা ম্যাজিক ফিগার রয়েছে সেটাকে ক্রস করে আগের বারের থেকে আরও 22টা সিট তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ 325টা পাচ্ছে। আর এক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি খুব বড় জোর 208 বা খুব বড় জোর 219 পেতে পারে। কি বলবেন? দুটো হচ্ছে মানে ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন। একটা যে অর্গানাইজেশন হচ্ছে
মিডিয়া বেসড মিডিয়ার, আরেকটা হচ্ছে ধরেন স্যাফোলজিস্ট, যে অর্গানাইজেশনটার মধ্যে স্যাফোলজিস্ট। তো স্যাফোলজিস্টরা যারা মানে বিশ্লেষণ করেন আর কি, তারা সোশ্যাল যে ইঞ্জিনিয়ারিং, আমরা যেটাকে বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে জাত পাত ধর্ম বর্ণ রোজগার মুদ্রাস্ফীতি যা যা আছে, মানে সোসাইটির মধ্যে যা যা এফেক্ট আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টটা, সেটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনি দেখবেন ইলেকশনের যখন রেজাল্ট আউট হয়, মানে ফল যখন প্রকাশ করা হয়, স্যাফোলজিস্টরা কিন্তু এক একটা বিধানসভা বা লোকসভা কেন্দ্রকে ধরে কোন বিধানসভার মধ্যে কোন ধর্মের, কোন বর্ণের, কোন সম্প্রদায়ের, কোন সমের অংশের লোকজন থাকে, তারা কি বলেন সেগুলোকে তুলে আনার চেষ্টা করে। সেদিক থেকে তাদের যে স্যাম্পল কালেকশনটা, তাদের যে অ্যানালাইসিসটা, সেটা অনেকটা বেশি রিয়েলিস্টিক, বাস্তবের সাথে মেলে। আর বাকিটা হচ্ছে আপনার যে অর্গানাইজেশন তারা যেটা করেন আর কি, মানে নিউজ বেসড যে অর্গানাইজেশন, তাদের কাছে তো আর স্যাফোলজিস্টের ব্যাপারটা থাকে না, স্যাফোলজির ব্যাপারটাও থাকে না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটাও তারা হচ্ছেন ফ্লোটিং আপনার একটা স্যাম্পল কালেকশন করেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সির মধ্যে, তারা গিয়ে কিছু কিছু স্পেসিফিক এরিয়ার মধ্যে ধরে তারা এই কাজটা করেন। সেদিক থেকে দুটোর মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। সেদিক থেকে যদি আমরা দেখি যে ধরুন একটা যেটা বলছে যে আমরা ইন্ডিয়া জোটকে 43% ভোট দিচ্ছেন তারা, আর আরেকটা বলছেন যে আমরা এনডিএ জোটকে আপনার 44% ভোট দিচ্ছে। তাহলে আমরা দেখি যে না, 2019-এ তারা কত পার্সেন্টেজ ভোট পেল, যদি আপনার কাছে থাকে আপনি সেটা আমাদের দিতে পারেন, যে কত পার্সেন্ট তারা ভোট পেয়েছিল। সেদিক থেকে বলছি যে ধরুন এখন যদি স্যাফোলজি অ্যাক্সিস অন ইন্ডিয়া তারা যে আপনার সার্ভেটা করলো, সেটার মধ্যে মেইন ফ্যাক্টর ছিল অ্যান্টি ইনকামবেন্সিকে কাউন্ট করে হিসাবে রেখে। অ্যান্টি ইনকামবেন্সিটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছে। প্রধান ফ্যাক্টর যেটা কাজ করেছে সেটা হচ্ছে আপনার বেরোজগারি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক অস্থিরতা, হ্যাঁ, মেয়েদের যে অধিকার, মহিলাদের যে অধিকারের প্রশ্ন, সেগুলি তারা ছিল। মানুষের নাগরিক অধিকারগুলি যে আছে সেই বিষয়গুলি এখানে যুক্ত করা হয়েছিল। সেইগুলিকে ধরে তারা অ্যান্টি ইনকামবেন্সিটাকে প্রায়োরিটির মধ্যে এনে তারা দেখিয়েছিলেন কিভাবে তাদের ভোট শেয়ারটা কমতে পারে। মেজর 13টা স্টেটে তারা দেখিয়েছিলেন তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে মেজর 13টা বড় স্টেট, মানে হিন্দিভাষী যে স্টেট রাজ্যগুলি, সেই রাজ্যগুলির মধ্যে মানে বিজেপির যে ভোটটা, মানে সাংসদের যে সংখ্যাটা, সেটা কমে যাওয়ার সম্ভাবনা ছিল। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বাংলা ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, আপনার উত্তরপ্রদেশ ছিল, মধ্যপ্রদেশ ছিল, ঝাড়খণ্ড ছিল, রাজস্থান ছিল, গুজরাট ছিল, হরিয়ানা, হিমাচল এগুলি ছিল, মহারাষ্ট্র ছিল। এই সমস্ত স্টেটগুলিকে বিবেচনার মধ্যে তাদের যে সংখ্যাটা ছিল, এটা সাধারণভাবে দেখা যায় যে লাস্ট ইয়ার 2019-এ এই 13টা স্টেটে তারা বিজেপি হাইয়েস্ট স্যাচুরেটিং যে পয়েন্ট, সর্বোচ্চ সীমাতে তারা চলে গেছিল। এখন এটাকে তো আর ইলাস্ট্রিসিটি বাড়ানো যায় না, সাধারণ বাড়াতে গেলে তাদেরকে অন্য স্টেটে, সাউথের স্টেটের মধ্যে দিতে হবে এবং পূর্বাঞ্চলের মধ্যে বাংলাকে নিতে হবে, আর যদি আপনার উড়িষ্যাকেও ধরা যায়। তো সেদিক থেকে বলছে যে তারা এই যে কয়েকটা স্টেট, মানে আপনি দেখুন বিহার এবং বাংলা এবং মহারাষ্ট্র মিলে 130টা সিট, 130টা সিট, এই 130টা সিটের মধ্যে যদি তারা আপনার বাংলা থেকে যেটা গতবার 18টা পেয়েছিল, তারা এবার বলেছে আমরা 30 পার করব, সেটা তারা বলছে। তো মহারাষ্ট্র তাদের এই অবস্থা, আর বিহারে তো তারা গতবার পেয়েছিল, 2019-এ পেয়েছিল, তো কতটুকু আর বাড়তে পারে। সেদিক থেকে বলছি যারা মিডিয়া যে হিসাবটা করেছিল, এটা অ্যান্টি ইনকামবেন্সিকে ধরে হিসাবে ধরে করেনি। 10 বছরের গভর্নমেন্টের যে গুড পারফরমেন্স, গুড গভর্নেন্সের বিষয়টা তারা সামনে এনে তারা দেখেছেন। কিন্তু ঘটনা হচ্ছে, বাস্তব হচ্ছে, গত 10 বছরে তারা যে কাজগুলো করেছেন, এবারে যে তারা ঘোষণাপত্রটা দিয়েছেন, সেই ঘোষণাপত্রে কিন্তু গত 10 বছরের কাজের ফলো আপ তারা দেননি। মানে এইগুলির উপর দাঁড়িয়ে আমরা পরবর্তীতে 2024-এর ইলেকশন আমাদের ম্যানিফেস্টোটা তারা দেননি। তারা বরং যেটা দিয়েছেন অনেক ব্যাক ডেটেড। যেমন ধরুন তারা যেটা দিয়েছেন গরিব মানুষের জন্য 5 কেজি করে চাল 81 কোটি লোকের জন্য। তারা যেটা বলে থাকেন যে কংগ্রেস গরিব হটাও স্লোগানটা দিয়েছিল, আর বামপন্থীরা, ত্রিপুরা রাজ্যের বামপন্থীরা মানে সবসময় মানুষকে গরিব রেখেই রাজনীতিটা করতে চেয়েছিল। তো সাধারণভাবে প্রশ্নটা ওঠে, যদি এটা হয়
তাহলে করোনাকালীন সময়ে যে রিলিফটা দেওয়ার সিস্টেম শুরু হয়েছিল, প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেটাকে সামনে রেখেই এবারে নির্বাচনটা গাইতে হলো তাদের। 5 কেজি করে চাল 81 কোটি লোককে। তো গত 10 বছরে ভারতবর্ষের মানুষের যে গরিবী রেখার যে উপরে সীমাটা ওঠার কথা, সেটা উঠতে পারেনি। আপনি দেখুন, তারা বলেন যে তৃতীয় বিশ্বের মানে সারা পৃথিবীর মধ্যে আমরা 3 নম্বর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠব। হ্যাঁ, তার জন্য তারা কত ট্রিলিয়ন কত বিলিয়ন এসব তারা বলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, টাকার মূল্যটা কমে যাচ্ছে এবং এশিয়ার 10টা দেশের মধ্যে এটা টিকতে পারেনি, নিচে নেমে এসেছে। তাহলে টাকার মূল্য যদি না বাড়ে, ডলারের তুলনায় যদি ডলারের যে আধিপত্য, সেটা থেকেই আপনি বেরোতে পারলেন না। এশিয়ার মধ্যে 10টা দেশের মধ্যে আপনার টাকার মূল্যটা সবচেয়ে কমে গেল। সেইগুলিকে সামনে রেখে আপনি কিভাবে 3 নম্বর দেশ হিসেবে সামনে চলে আসতে পারেন? আপনি দেখুন, লকডাউনের সময় যে মজদুররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভারতবর্ষের সবচেয়ে বেশি মজদুর ছাঁটাই হচ্ছে, ভারতবর্ষের সবচেয়ে বেরোজগারী যুবকদেরকে যুদ্ধক্ষেত্রে চাকরির জন্য পাঠানো হচ্ছে। এগুলি তো যারা মানে বেরোজগারী যুবক, তাদের পরিবার, তার উপরও আপনার এটা একটা প্রভাব পড়ে। কারণ আমি রোজগার করতে পারলাম না, আর যুদ্ধক্ষেত্রে প্রাণটাকে হাতে নিয়ে আমাকে রোজগার করতে হচ্ছে। এই যে বিষয়গুলিকে কিন্তু আপনার ওই মিডিয়া যে আছে, তারা এগুলিকে কনসিডার করেনি। সেদিক থেকে বলছি, বা ধরেন সাউথে আপনি দেখুন না, সাধারণভাবে তারা যেটা বলেন, মানে অর্থমন্ত্রীকে যেটা আমরা দেখেছি, অর্থমন্ত্রীকে বিজেপি প্রস্তাব দিয়েছিল মানে তামিলনাড়ু থেকে কন্টেস্ট করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু উনি যেটা বাতিল করে দিলেন। কি কারণে করলেন? যে এখানে জাতপাত ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হয় না, জাতপাতের ভিত্তিতে হয়। সেদিক থেকে এখানে আমাদের পক্ষে ইলেকশনে কন্টেস্ট করে বেরিয়ে আসাটা কঠিন ব্যাপার, যেটা আমরা দেখেছি, সত্য মিথ্যা জানি। কিন্তু বাস্তব হচ্ছে উনি দাঁড়াননি। এরকম ইলেকশনের সময় অনেক ক্যান্ডিডেটকেই বিজেপির দেখেছি আমরা দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? এটা হচ্ছে এন্টি ইনকামেন্সি। আপনি দেখুন, রঘুনাথ কি জানে গিরিরাজ সিং, মানে বেগুসরাইয়ের যিনি ক্যান্ডিডেট, উনি লাস্ট কি বললেন? আমি হারতে রাজি আছি, আমি হারতে রাজি আছি। কার কাছে হারতে রাজি আছি সেটাও উনি বলেছেন। কার কাছে আমি হারতে রাজি আছি? এই বিশ্বাসঘাতক কমিউনিস্টদের কাছে আমি হারতে রাজি না। যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে উনি হারতে, মানে উনি হারতে রাজি, তার মানে কি উনি ধরেই নিয়েছেন হারতে পারেন। যদি কমিউনিস্টরা এখানে দাঁড়ায়, কমিউনিস্টের সাথেই উনি কিন্তু হেরে যেতে পারেন। এই যে পজিশনগুলি ওনারা ডিক্লেয়ার করছেন, এগুলি কিন্তু সরকারের মানে তাদের যে পারফরমেন্স আছে, পারফরমেন্সেরই নেগেটিভ রেজাল্ট এগুলো। সেদিক থেকে বলছি, আমার কাছে অনেক বেশি অথেন্টিক বা রিয়েলিস্টিক মনে হয় যে এক্সিস অন ইন্ডিয়া, মানে প্রদীপ গুপ্তের যে অর্গানাইজেশন, ওনার যে ইনভেস্টিগেশন বা সার্ভে রিপোর্ট, সেটা আমার কাছে অনেক বেশি অথেন্টিক। আমি এবার প্রশান্তদার কাছে আসবো। প্রশান্তদা, আপনার কি মনে হয় নিউজ এক্স, আমি এই কারণে দুটো তথ্যই আমি দেখাচ্ছি। একটা হচ্ছে যেটা একেবারে পোড় খাওয়া যারা মিডিয়া রয়েছেন তারা যেটা দেখাচ্ছেন সবগুলো, কারণ নিউজ এক্সেরটা প্রত্যেক কটার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। নিউজ এক্স বলছে এনডিএ 383, বিজেপি 325 পাবে, এর মধ্যে ইন্ডিয়া পাবে 109 আর অন্যান্যরা পাবে 51টি। অর্থাৎ অ্যাকর্ডিং টু নিউজ এক্স ক্ষমতায় আবার আসছে এনডিএ। আর যেটা প্রদীপ গুপ্তা অর্থাৎ এক্সিস মাই ইন্ডিয়া যেটা বলছি, এক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি 208 থেকে 219, সর্বোচ্চ 219 পেতে পারে। বিজেপি এলাইস যারা রয়েছে তারা সর্বোচ্চ 38টা পেতে পারে। কংগ্রেস সেখানে পেতে পারে সর্বোচ্চ 123। কংগ্রেসের সঙ্গে যারা ইন্ডিয়ার যারা জোট সঙ্গীরা রয়েছে তারা পেতে পারে 128 সর্বোচ্চ, অন্যান্যরা 55। অর্থাৎ এনডিএ পেতে পারে 254 সর্বোচ্চ, ইন্ডিয়া পেতে পারে 242 সর্বোচ্চ, আর অন্যান্যরা 55টি সর্বোচ্চ পেতে পারে। আমি এই সার্ভেটাকে শেয়ার করেছে। মানে এখানে এই দুটো যে অপিনিয়ন পোল যারা যেটা দিয়ে দুটো ওরা দেখিয়েছেন, একটা হচ্ছে যে একটা জিনিস অদ্ভুত লেগেছে যে ওরা এই বাড়তি সিটটা কোত্থেকে আনবেন। তাহলে ওরা টার্গেট করেছেন দুটো রাজ্যকে, একটা হচ্ছে হ্যাঁ না, আমি বিজেপিও বলছে 400 পার বলছে, তো ওরা অপিনিয়ন পোল তো পরে এসছে। এখন এই বাড়তি সিটটা ওরা কোত্থেকে আসবেন? ওরা টার্গেট করেছেন তামিলনাড়ু এবং কেরল এবং বেঙ্গল। পরে শুনলাম ওরা টার্গেট করেছেন উড়িষ্যাকেও। এবং ওদের যে এই যে প্রথম যারা সার্ভেটা দেখিয়েছিলেন, তাতে ওরা বলছেন যে
উড়িষ্যায় ওরা নবীন পটনায়কের কাছ থেকে অনেকগুলো সিট নিয়ে নেবেন, 6টা নিয়ে নেবেন। বেঙ্গলে ওরা নিয়ে নেবেন 10টার মতো সিট ইয়ের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে। তারপরে তামিলনাড়ুতে ওরা একটা বড় আসন নিয়ে নেবেন এবং কেরল থেকে ওরা নেবেন। কথা হচ্ছে যে এই জায়গাগুলি থেকে ওরা আদৌ পাবেন কিনা। প্রশ্ন করার আগে একটা জিনিস মনে রাখতে লাগবে যে মধ্যপ্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেস 125 থেকে 150 আসন পাবে বলে আমরা ভেবেছিলাম সার্বিক পরিস্থিতির বিচারে। কংগ্রেস কিন্তু একদমই পারেনি, গোহারা হেরে গেছে। হারের কারণটা কি সেটা আজ পর্যন্ত বেরোয়নি। এখন এই যে 383 আসন পাবে এনডিএ জোট, কংগ্রেস আর বিজেপি একাই এতগুলো আসন পাবে, এই কথাগুলোর পেছনের রহস্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কোন মেকানিজম তৈরি করে শাসক দল নির্বাচনে গেছে এবং মেকানিজমটা কতটুকু কার্যকর হবে, এর পেছনে কারা কারা যুক্ত, এগুলি কিন্তু মাথায় না রেখে একদম নস্যাৎ করে দেয়া যাবে না ওদের ভবিষ্যৎবাণীকে। হ্যাঁ, এই কারণে যে গত নির্বাচনের পর 2014 নির্বাচন থেকে যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিনকে কেন্দ্র করে ঘটনাগুলো চলছে, যে নির্বাচন কমিশন জানে ধাঁধলি হয়েছে, মানে নির্বাচন ইভিএমে অনেকগুলো 2 নম্বরই ঘটনা ঘটেছে, বেশ কিছু প্রায় কয়েক লক্ষ ইভিএম গায়েব হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো নিয়ে এখন সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, সেখানে একদল উকিল বলেছেন যে এগুলি ব্যান করা হোক, আর না হলে ভিভিপ্যাট গণনা করা হোক, সেগুলিও হচ্ছে না। ফলে ওদের কথাগুলো যে একদমই উড়িয়ে দেওয়া যাবে আমি তা মনে করছি না। এবার একটা কথা হচ্ছে, এই প্রথম যে অপিনিয়ন পোলটা দিয়েছে তাতে ইন্ডিয়া জোটকে 109টি আসন দেখিয়েছে। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল দেশের যে এতগুলো ঘটনা ঘটেছে, কোনো ঘটনায় দেশের মানুষ একদমই মানে ওদের কোনো ভাবনায় কোনো রকমভাবে রেখাপাত করেনি, ওদের মনে কোনোভাবে রেখাপাত করেনি। অর্থাৎ সবগুলো রাজনৈতিক দল যারা সরকারের বিপক্ষে রয়েছে তাদের পক্ষে মানুষ নেই, এটাই তারা বোঝাতে চেয়েছেন। কিন্তু এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা তো হতে পারে না। মানুষের যে ন্যূনতম চাহিদা তা মেটানো যাচ্ছে না, দেশে একটা অদ্ভুত রকমের অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো একটা নিরাপত্তাহীনতায় ভুগছে, কাকে কখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে কোনো ঠিক ঠিকানা নেই। এই অবস্থার মধ্যে সাধারণ মানুষ সবাই এই সমস্ত ঘটনাকে মেনে নিয়ে শাসক দলকে দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা মেনে নেওয়া একটু কষ্টকর। 1, 2 নম্বর হচ্ছে 5টা রাজ্য, কর্ণাটক, হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতে 100% আসন, প্রায় 100% আসন বিজেপি পেয়েছিল। যদি সেগুলি ধরে রাখতে না পারে তাহলে বিজেপির আসন কিন্তু 303 থেকে কমে 220-21-এর মধ্যে চলে আসতে পারে। সেক্ষেত্রে তারা যে একাই 300-র বেশি আসন পাবে বলে চিৎকার করছে বা অপিনিয়ন পোল করাচ্ছে, সেগুলি কিন্তু গ্রহণযোগ্য নয়। বরং অন্য আরেকটি সংস্থা, আমি সংস্থাগুলোর নাম বলছি না ইচ্ছে করেই, ওরা যেটা বলছেন যে হাং পার্লামেন্টের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই দ্বিতীয় যেটা অপিনিয়ন পোল বেরিয়েছে তাতে আদার্সের মধ্যে কারা আছেন তারা কিন্তু সেটা বলেননি। আমরা ধরে নিচ্ছি আদার্সের মধ্যে 2টো দল বিশেষ করে রয়েছে, একটা হচ্ছে বিজেডি, বিজু জনতা দল, আর একটা হচ্ছে ওয়াইএসআর, জগনমোহনের যেটা একটা কি ওয়াইএসআর কংগ্রেস এরকম একটা করেছে, ওই দুটো। এখন এনডিএর মধ্যে এবং আকালি দল, এনডিএর মধ্যে কিন্তু আকালি দল নেই। আকালি দল আগামী দিনে এনডিএকে সমর্থন দেবে তারও কোনো গ্যারান্টি নেই, বা জগনমোহনের দলও তাদেরকে সমর্থন দেবে তারও কোনো গ্যারান্টি নেই, কিংবা বিজু জনতা দল যাদের সঙ্গে এবার তাদের অ্যালায়েন্সটা হলো না, তারাও এ ধরনের হাং পার্লামেন্ট হয়ে গেলে তাদের সরকারে আসতে সাহায্য করবে, সমর্থন দেবে, এটাও মনে হচ্ছে না। আসলে একটা সাধারণ মানুষের মধ্যে একটা মানসিকতা তৈরি করা যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার
আবার ক্ষমতায় ফিরে আসছে, সুতরাং আমার ভোট নষ্ট না করে ওদেরই দেওয়া উচিত, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্যই এই ধরনের একটা অপিনিয়ন পোল বাজারে ছাড়া হয়েছে। যদি কোনো নির্বাচনী মেকানিজম মোদী সরকার বা ক্ষমতাসীন রাজনৈতিক দল সারা দেশে যারা রয়েছেন তারা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এই 383 আসন নিয়ে এনডিএর প্রত্যাবর্তনের যে গল্প এখন বলা হচ্ছে সেটা কোনোভাবেই হবে না। কিন্তু মনে রাখতে লাগবে, যে কোনো আলোচনাতেই এটা মাথায় রাখতে হবে যে কোনো বিশেষ মেকানিজম তারা তৈরি করেছেন কি না। বিজেপি সারা বছর নির্বাচন নিয়ে ভাবে, সুতরাং বিজেপি কোনো হাওয়ার মধ্যে থেকে কোনো কথা বলেছেন এটাও ভাবাটা ঠিক হবে না। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জুন মাসের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগে কি কি হতে পারে তার একটা একদম ক্ষুদ্র একটা উদাহরণ তারা তৈরি করেছেন গুজরাটের সুরাটে। সেখানে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র তারা বাতিল করে দিয়েছেন, এবং বাতিল করে দেওয়ার পর অন্যান্য যারা প্রার্থী ছিলেন তারাও তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই বছরের 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল তার প্রথমটা অলরেডি বেরিয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে যে বিজেপি একটি আসনে প্রথমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। এর পেছনের কারণটাও কিন্তু খুব চমৎকার। এটা হচ্ছে গোটা দেশের কাছে একটা মেসেজ পাঠিয়ে দেয়া যে দেখো, যারা মনোনয়নপত্র তৈরি করতে পারে না তারা দেশ কি করে চালাবে, এই কথাটা তারা গোটা দেশে ঘুরে ঘুরে বলছেন। আর আরেকটা জিনিস আমি শুনলাম, প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে আপনারা ভোট দিতে যাবার সময় এটা ভেবে যাবেন যে কারা রাম মন্দির বানিয়েছে। সুতরাং ধর্মীয় সুশ্রুরি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বিজেপি বিজেপি এখানে রাম মন্দিরটাকে ধূপে টেকার মতো করতে চাইলেও রাম মন্দির কিন্তু মানে অতটা প্রচারের ফ্লোতে আসছে না, মানে যতটা বিজেপি প্রধানমন্ত্রী বারংবার আমাদের রাজ্যে এসেও বলেছেন রাম মন্দির ইস্যু। মানুষ রাম মন্দির ইস্যুতে কতটা বেশি এখন আগ্রহী সেটা আমার প্রশ্ন আছে। মানুষ রাম মন্দির ইস্যুতে কিন্তু ঢুকছে না বা এটাকে খাওয়াতে পারছে না কোথাও ইস্যুটা। ঠিক আছে, এটা আমাদের কারোর মনে হতেই পারে, কিন্তু উত্তর বলয়ে গো বলয়ে রাম মন্দির, ধর্মীয় গোড়ামি, সনাতনী ব্যবস্থা এগুলির এখন একটা প্রভাব রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যার কারণে রাহুল গান্ধী বা কংগ্রেসের যে ইস্তেহার, সেই ইস্তেহারে ওটা থেকে ঘুরিয়ে এনে মানুষকে চাকরি, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এগুলির কথা বলতে হচ্ছে। বলেও ধর্মীয় যে গোড়ামি, ধর্মীয় যে প্রভাব, তার থেকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট কতটা মানুষকে সরিয়ে আনতে পারবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই দিক থেকে আমার মনে হয় যে কংগ্রেসের বিজেপির যে মেকানিজম, এনডিএর যে মেকানিজম, সেই মেকানিজমকে মাথার থেকে সরিয়ে শুধুমাত্র কোনো একটি অপিনিয়ন পোলে হাং পার্লামেন্টের কথা বলা হয়েছে সেটাকে ধরে নিয়ে বসে থাকলে কংগ্রেস কিন্তু ভুল করবে। ঠিক, একেবারে। এবার আমি মৃন্ময়দার কাছে আসবো। মৃন্ময়দা, খুব ছোট্ট করে আলোচনাটা আমি করতে চাইবো আপনার সঙ্গে, এটা দিয়ে শেষ করবো। আমি অবশ্যই পরবর্তী আরও বেশ কয়েকটা অন্তত ওপিনিয়ন পোলের উপরে করব, কারণ এই এক্সিস মাই ইন্ডিয়া যেটা আপনি বলছিলেন সেটা ইতিমধ্যেই আজতাক সেটা বলেছে, এবং 2019-এ আমি যেটা দেখতে পাচ্ছি এক্সিস মাই পোল ইন্ডিয়া যেটা ওপিনিয়ন পোল দিয়েছিল একেবারে প্রায় কাছাকাছি সেটা কিন্তু মিলে গেছে, প্রায় কাছাকাছি তখন সেটা মিলেছিল। তখন এক্সিস মাই ইন্ডিয়া বলেছিল এনডিএ 339 থেকে 365 পেতে পারে, এবং কাছাকাছি চলে গেছে ওনাদের এই ওপিনিয়ন পোলটা। এবার যেটা দিয়েছেন সেটা কিন্তু খুবই মানে একেবারেই বিজেপির জন্য চিন্তার বিষয়। এবং এখানে একটা প্রশ্ন আমি করতে চাইছি, মানে সঙ্গে পরপর দুটো প্রশ্নই থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে এক্সিস মাই ইন্ডিয়া কি বলছে? এক্সিস মাই ইন্ডিয়া বলছে ত্রিপুরার দুটো আসনে একটা বিজেপি পাবে, একটা ইন্ডিয়া পাবে। ইন্ডিয়ার মধ্যে কে? কংগ্রেস পাবে। অর্থাৎ এক্সিস মাই ইন্ডিয়া বলছে পশ্চিম ত্রিপুরায় বিপ্লব দেব নয়, আশিস সাহা কোথাও না কোথাও জয়ী হচ্ছেন। এটা ওপিনিয়ন পোল বলছেন, নির্বাচনের ভোটের আগে উনি বলেছেন। ভোটের পর হলে হয়তো বা প্রশ্নচিহ্ন উনিও করতেন, কিন্তু ভোটের আগে উনি বলেছিলেন মানে কংগ্রেসের খাতায় একটা যেতে পারে। মানে কিভাবে বললেন, কোন বেসিসে বলতে পারেন যে বিজেপি একটা অর্থাৎ পূর্ব এবং ওয়েস্টটা কংগ্রেসের খাতায় যেতে পারে? এক্সিস মাই ইন্ডিয়া বলছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনার পরিসংখ্যানই, অর্থাৎ এক্সিস মাই ইন্ডিয়াতেই দেখা যাচ্ছে উনি
কংগ্রেসকে দিয়েছেন 26%, বিজেপিকে 37% ভোট। কংগ্রেস এখনো কি বিজেপির চাইতে সেই বিশ্বাসযোগ্যতাটা আনতে পারলো না? মানে বিজেপির থেকে শতাংশের নিরিখে এগোতে পারছে না কি কংগ্রেস? মানে 26% আর 37%, এখনো 11% মানুষ বিজেপিকেই বেশি বিশ্বাস করে কংগ্রেসের চাইতে ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেলে কংগ্রেসের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, কিছু কিছু রাজ্যে আপনি দেখুন কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা খুব কম। কিছু কিছু রাজ্যে জোটের যারা শরিক তাদের সাথেই লড়াই। যেমন ধরুন ইউপিতে বিজেপির সাথে সরাসরি লড়াইটা হচ্ছে সমাজবাদী পার্টির, বা ধরুন বিহারে সরাসরি লড়াইটা হচ্ছে আপনার আরজেডির সাথে, রাষ্ট্রীয় জনতা দলের সাথে বিজেপির। তো সেদিক থেকে আপনি ধরুন যে কংগ্রেসের সাথে কিছু কিছু রাজ্যে আপনার লড়াইটা অন্য শরিকদের সাথেও আছে। সেদিক থেকে কংগ্রেসের যে পার্সেন্টেজটা আছে ভোট শেয়ারের ক্ষেত্রে সেটা কমতে পারে, 26% হতেই পারে, কোনো অসুবিধা নেই। আর বিজেপির তো সব জায়গাতে, সারা ভারতবর্ষে বিজেপি একক, স্বাভাবিকভাবে বিজেপির সাথে রিজনাল ফোর্সের সাথেও বিজেপির প্রতিদ্বন্দ্বিতা, কংগ্রেসের সাথেও প্রতিদ্বন্দ্বিতা। তো স্বাভাবিক কারণে তার ভোট শতাংশ সারা ভারতবর্ষে মিলেই তার ভোট শতাংশটা বাড়ছে। সেদিক থেকে এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এটার ক্ষেত্রে এটা স্বাভাবিক। এখন যদি হতো যে সারা ভারতবর্ষে কংগ্রেস আর বিজেপি লড়ছে, অন্য কোনো রাজনৈতিক দল নেই, সেক্ষেত্রে হয়তো এটা হতো, আপনি যেটা বলছিলেন সেটা হতে পারতো। আদারওয়াইজ তো এটা ঠিকই আছে, কারণ কিছু রিজনাল ফোর্সের শক্তি, ভোট পার্সেন্টেজ আছে, আর এটা কংগ্রেসের একটা শেয়ার আছে সব জায়গাতেই। আপনি দেখবেন লেফটেরও একটা শেয়ার আছে, কম বেশ একটা লেফটের একটা শেয়ার আছে, 11টা সিটে তারা কন্টেস্ট করছে। যাই হোক, এখন তারা যেটা বলছেন যে এক্সিস অন ইন্ডিয়া যেটা বলছেন সেটা হচ্ছে যে ত্রিপুরাতে 2টো সিটের মধ্যে একটা সিট কংগ্রেসের যাচ্ছে। এখন কংগ্রেসের এটা পশ্চিম ত্রিপুরা আসন, আর পূর্ব ত্রিপুরাটা হচ্ছে আপনার সিপিএম দাঁড়িয়েছে কংগ্রেস সিপিএম মিলে। এখন এটা হতে পারে যে ধরুন যে ক্যান্ডিডেট বিজেপির এখানে দাঁড় করানো হয়েছে, ওনার যে ট্র্যাক রেকর্ডটা পিপলসের কাছে পজিটিভ না, কারণ উনি সেই অর্থে ধরুন পলিটিক্যালি রিজেক্টেড চিফ মিনিস্টার পোস্ট থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো। রাজ্যসভাতে ওনার যে পারফরমেন্স আছে সেটাও মানে তোলাদণ্ডে তোলা যায় না। আবার এখন ওনাকে লোকসভাতে, সেক্ষেত্রে ওনার জমানাতে 4 বছর মানে 2 মাস মানে 50 মাসের যে শাসন, এই শাসনে ত্রিপুরার মানুষ যে ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছেন, 2টো নতুন শব্দ ওই সময় আমদানি করা হয়েছে, মানে হেলমেট বাহিনী, বাইক বাহিনী, এটা ওনার জমানাতেই। এবং এই সময় আপনি দেখবেন মানুষকে সরাসরি ভাতে মারার যে পজিশন, ভাতে মারার জন্য যে ধরনের প্রক্রিয়া নেওয়া দরকার সেটাও উনি নিয়েছেন। প্রশাসন একদম দরাজ হস্তে যারা অত্যাচার করেছেন তাদের পক্ষে দাঁড়িয়ে আছে, কারণ বাধ্য হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ ওনাকে চিফ মিনিস্টারশিপ থেকে সরাতে। তো এটা তো ঘটনা, মানুষের মধ্যে এটার একটা নেতিবাচক প্রভাব আছে, স্টিল নাও এটা আছে, এবং ওনার যে দল আছে দলের মধ্যেও এটার একটা প্রভাব আছে। কারণ আপনি দেখুন যে 2জন সিটিং এমপি ত্রিপুরা রাজ্যে, একজন সিটিং সেন্ট্রাল এমপি সেন্ট্রাল মিনিস্টার, ওনাকে পর্যন্ত আপনার সরে যেতে হলো এই সিটে। কারণ এটা হচ্ছে তো 2019-এ উনি যেভাবে ইলেকশনে লড়াই করেছিলেন, পার্লামেন্ট ইলেকশনটা, সেটাও একটা নেতিবাচক, অনেক বেশি নক্কারজনক ছিল। 166টা বুথে আপনার রিপুল করতে হয়েছিল। সেই সমস্ত দিক থেকে তাদের কাছে এটা হয়েছে, মানুষের যে প্রতিক্রিয়া তারা দিয়েছিলেন, দেখেছিলেন, সেদিক থেকে হয়তো তারা এটা ভেবেছেন যে কংগ্রেসের সিটটা আসতে পারে। এটা হচ্ছে ক্যান্ডিডেটের প্রতি এন্টি ইনকামবেন্সি, প্রার্থীর প্রতি যে এন্টি ইনকামবেন্সি সেটা আপনার একটা থাকতে পারে। 1, 2 হচ্ছে সিপিএমের যে ভোটটা পশ্চিম ত্রিপুরা আসনে আছে, সেই ভোটটা কিন্তু একটা কমিটেড ভোট। সেই ভোটটা প্রার্থী কি কংগ্রেসের, প্রার্থী কি অন্য দলের, সেটা প্রশ্ন। ভোটটা কমিটেড, তারা বিজেপি বিরোধী লড়াইয়ে এই ভোটটা যেই প্রার্থী হোক তাকে তারা ভোটটা দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা প্লাস পয়েন্ট। কংগ্রেসের যেটা হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত একটা ভোট, কংগ্রেসের কোনো অর্গানাইজেশন সে অর্থের নাই,
কংগ্রেস আইডেন্টিটি পলিটিক্সটা খুব কম করে, লেফট আইডেন্টিটি পলিটিক্সটা করে, তো সেদিক থেকে লেফটের যে ভোটটা এটা 100% পাওয়ার চান্স তাদের লাগে। এখন রিগিংয়ের প্রশ্নে, ছাপ্পা ভোটের প্রশ্নে যদি যেটা বাদ হয়ে গেছে, সেটা ম্যাক্সিমাম কূপটাই কিন্তু পড়েছে আপনার বামপন্থীদের উপরেই। কারণ কংগ্রেস কারা করেন আর বিজেপি কারা করেন সেটাকে ভিন্নতা করা, ফারাক করাটা, পার্থক্য করাটা খুব কঠিন ব্যাপার, কে কংগ্রেস করেন আর কে বিজেপি করেন। সেদিক থেকে বলছি বামপন্থীদের এটা তুপের মুখে পড়তে হয়েছে। ভোটের যে রিগিংটা হয়েছে, ছাপ্পা ভোট যেটা হয়েছে, সেটা বামপন্থীদের ক্ষেত্রেই বেশি হয়েছে। তো সেদিক থেকে এটা হয়তো তাদের একটা অ্যাসেসমেন্ট ছিল, সেই অ্যাসেসমেন্টে এটা হয়েছে। কিন্তু এটা ঘটনা 2019-এ কংগ্রেস এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল, আমার যতটুকু ধারণা এই কেন্দ্রে কংগ্রেস বিজেপিকে টক্কর ফাইট দেবে, এটা আমার মনে হয়। কারণ 2019-এ কংগ্রেসের ক্যান্ডিডেটকে এইভাবে আপনার প্রচার করতে দেখা যায়নি, এরকম ভাবে প্রচার করতে দেখা যায়। মানে তখন তো জাস্ট মানে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি বিজেপি এসেছে, কিন্তু কংগ্রেসের পক্ষেও তখন, কারণ এখন যিনি তীব্রমতার মানে একদম একচ্ছত্র নেতা, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তো উনিও দেখলাম আপনার ওই সময় খুব গুটি কয়েক সবাই করেছিলেন। তো কংগ্রেস সেই সময় যেভাবে আপনার ময়দানে থাকার পারেনি, কিন্তু এইবার কংগ্রেস অনেক বেশি বলিষ্ঠভাবে ময়দানে আছে আর কি। প্রতিটা আপনি দেখুন 30টা সাব ডিভিশন, 30টা সাব ডিভিশনই তারা টাচ করেছে। 30টা সাব ডিভিশন না, 30টা সাব ডিভিশনের যে মেজর মেজর যে পলিটিক্যাল সেন্টারগুলি আছে, সেই সেন্টারগুলিতেও তারা কিন্তু ঘরে মিটিং করেনি। যেটা সবচেয়ে বড় মানে বিষয়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি ইলেকশনে নেমেছে মানুষের সাথে, মানুষের মাঝখানে মিটিং করার জন্য। কিন্তু রুলিং পার্টিকে আমি দেখলাম তারা বেশ কিছুদিন মিটিংই করে গেল ঘরের মধ্যে, হলের মধ্যে, টাউন হল, অমুক হল, তমুক হল, এসবের মধ্যে করে গেল। কিন্তু অপোজিশন পার্টিকে দেখলাম যে 30টা বিধানসভা প্লাস 30টা বিধানসভার যে মেজর যে পলিটিক্যাল সেন্টার, যেখানে মানুষের মতামতগুলি অনেক বেশি পাওয়া যায়, সেই সমস্ত জায়গাগুলিতে তারা কিন্তু ক্যাম্পেইনটাকে নিতে পেরেছেন, এবং পূর্ব ত্রিপুরা আসনেও তারা এটা করতে পেরেছেন। আমি একদম শেষ দিকে রয়েছে, আমি প্রশান্ত দাকে দিয়ে শেষ করবো। প্রশান্ত দা, আপনার কাছে একই প্রশ্ন থাকবে। মানে এই এক্সিস মাই ইন্ডিয়া বলছে, মানে ত্রিপুরার যে দুটো আসনে লড়াই হয়েছে তার মধ্যে ওপিনিয়ন পোল বলছে এক্সিস মাই ইন্ডিয়ার একটা বিজেপি পাচ্ছে, একটা পাচ্ছে কংগ্রেস। অর্থাৎ মানে কংগ্রেস মানে হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, ওয়েস্ট যে লোকসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখান থেকে কংগ্রেস জয়ী হচ্ছে, এটা এক্সিস মাই ইন্ডিয়া বলছে। মানে কিভাবে বলছেন? একদিকে যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লড়াই করছেন, ঠিক অন্যদিকে আশিস সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি। লড়াইয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের কোথাও না কোথাও হচ্ছে যে বিজেপি হয়তো বা জয়ী হতে পারে। তো এক্সিস মাই ইন্ডিয়া একটু সরে গিয়ে জলের বিপরীতে গিয়ে বলছেন আশিস সাহা বেরোবেন বা কংগ্রেস বেরিয়ে যাবে এই কেন্দ্র থেকে, কিভাবে বলছেন? গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে তারা ভেবেছিলেন। গ্রাউন্ড রিয়েলিটিটা তৃণমূল মানে রাজনৈতিক ক্ষেত্রে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিপ্লব দেব তিনি মানুষের কাছে সর্বগ্রহণযোগ্যতার তার সর্বজনের মধ্যে নেই ধরে নিয়ে ওরা এটা করেছিলেন। 1 2 নম্বর হচ্ছে আশিস সাহার একটা ভদ্রলোক হিসেবে সবার মধ্যে একটা পরিচিতি রয়েছে, মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তারপরে রয়েছে যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, এবং যে যৌথ প্রচার, যৌথ লড়াই এ রাজ্যে এটা করেছে ইন্ডিয়া জোটের মাধ্যমে সিপিআইএম মানে বামফ্রন্ট এবং কংগ্রেস, এগুলির ভিত্তিতে এগুলিকে সামনে রেখে হয়তোবা তাদের মনে হয়েছিল যে যদি সঠিক নির্বাচন হয় তাহলে আশিস সাহা বিপ্লব দেবকে হারিয়ে দিতে পারেন। কিন্তু তারা ভোটের দিন কি হতে পারে এটা কিন্তু তাদের সমীক্ষায় রাখেননি, বা এটা ধরেও এরা করেননি। ওরা কিন্তু এই যে আমি একটু আগে যেটা বললাম যে সুরাটের ঘটনা কিন্তু ওদের আলোচনা ওদের মধ্যে ছিল না। ফলে এ ধরনের অনেক অনেক ঘটনা, মেকানিজমটা কি, ওই মেকানিজমের মধ্যে যদি পড়ে যায় তাহলে একরকম, মেকানিজমের বাইরে হলে রেজাল্ট আরেক রকম। এবং ত্রিপুরায় এই ধরনের কোনো মেকানিজম হবে না, সঠিক ভোট হবে, একদম অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এটা ধরে নিয়েই তারা বলেছিলেন। এবং তা কিন্তু তারা যেটা বলেছিলেন সেটাকে আমি কোনোভাবেই নেতিবাচকভাবে দেখছি না। আমার মনে হয় ওরা ঠিকই বলেছিলেন, ওদের ধারণা ঠিকই হয়েছিল। কিন্তু নির্বাচনের দিন যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাশা হয়তো
অন্যভাবে উল্টে মানে গেছে। এটা নিঃসন্দেহে এটা নির্বাচনের আগেই ছিল, নির্বাচনের দিনের আগে সেই, ছিল, এখন সেই। নির্বাচনের পরে পরিস্থিতিটা অনেক Exactly. পাল্টে গেছে, এখন হয়তো বা অন্য কথা Exactly, হতেও পারে। exactly. কারণ বিভিন্ন প্রশ্ন উঠেছে এই নির্বাচনকে নিয়ে। আমি আলোচনাটা এখানে শেষ করছি, দুজনকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দীর্ঘ সময় আমরা এই আলোচনাটা করেছি, দুটো টপিকের উপরেই আলোচনা ছিল। প্রথম ছিলাম আমরা মন্ত্রী রতনলাল নাথের একটা বক্তব্য, এবং তারপরেই আমরা ঢুকলাম ওপিনিয়ন পোল, যেটা দুটো সংবাদ মাধ্যম, একটা নিরপেক্ষ এবং অন্যটা একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তাদের ওপিনিয়ন পোল নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। সবটাই কিন্তু নির্ভর করে, ওপিনিয়ন পোল, এক্সিট পোল যা খুশি হতে পারে, কিন্তু সবটাই নির্ভর করে সাধারণ নাগরিকের উপর। মানুষ যারা ভোট দেবেন, আগামী আরও 6 দফার ভোট রয়েছে, 26 তারিখ আরও দ্বিতীয় দফার ভোট হচ্ছে, তারপরে আরও 5 দফার ভোট থাকবে। সুতরাং সেই ভোটে মানুষ কার পক্ষে রায় দেয় সেটা দেখতে হবে, মানুষ কি বলছেন। আর সবচাইতে বড় কথা, অনেক মিডিয়া দেশের যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছিলেন, কিন্তু তারাও কিন্তু আমরা যদি দেখি গত কয়েকদিনে তারাও বলছেন, তারাও মানে অনেকটা অবাক হয়েছেন কেন মানুষ ভোট দিতে বেরোচ্ছেন না। দেশের একেবারে যারা প্রমিনেন্ট মিডিয়া রয়েছেন, যারা প্রথম সারির মিডিয়া যাদেরকে বলা হয়, তারা প্রশ্ন করছেন যে মানুষ কেন বেরোচ্ছে না, মানুষ কি চাইছে, মানুষ কাকে ভোট দিতে চান, মানুষ কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। সুতরাং এই প্রশ্নগুলো যখন তাদের মধ্যেও গেছে, সুতরাং আমাদের কাছে এই প্রশ্নগুলো আসা অনেকটাই স্বাভাবিক, এবং আমরা রীতিমতো এটাই চেষ্টা করি প্রতিনিয়ত মানুষের কথাগুলো বলতে। মানুষ যেটা চায় সেটা বলার চেষ্টা আমরা অনেক সময় করি, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মানুষের সেই বক্তব্যটা মানুষ তার ভোটের রায়ে বোঝাবেন। কিন্তু মানুষ ভোট দিতে চাইছেন না, বা ভোট দিতে বেরোচ্ছেন না, বা যদি বলা যায় কোথাও কোথাও যেটা বিরোধীদের অভিযোগ বই কি কোথাও কোথাও আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, যে কোথাও না কোথাও আটকানোর চেষ্টা হচ্ছে, বা সারিবদ্ধ জমায়েত কোথাও না কোথাও হচ্ছে, যেখানে ভোট কেন্দ্রে মানুষ যেতে কোথাও ভয় পাচ্ছেন, বা ভয়ের হয়তো বা যেতে পারছেন না। নির্বাচন কমিশন এখানে কতটা ব্যর্থ বা কতটা সফল সেটাও প্রশ্ন, যে মানুষ কেন ভোট দিতে যাচ্ছেন না, কেন 19 থেকে 7% ভোট কম পড়বে 2024-এ, কেন বাড়বে না। কারণ 2019-এ নির্বাচন কমিশন যতটা না সচেষ্ট ছিল, তার থেকে 2024-এ আরও বেশি সচেষ্ট। কারণ আপনারা মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমারের প্রেস কনফারেন্স দেখেছিলেন, একেবারে কবিতায় কবিতায় উনি পুরো প্রেস কনফারেন্স করেছিলেন, উনি একেবারে মানে সরাসরি বলেছিলেন সব কিছু হবে। সুতরাং সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যথেষ্ট সচেষ্ট থাকার পরেও কেন সমস্যা হলো, কেন ভোট কম পড়লো প্রথম দফায়, সেটা প্রশ্ন থাকলো। আপাতত অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।